জানতে চাই একেবারে সোজাসাপটাভাবে যে এই নির্বাচন আপনার কাছে কেমন মনে হলো, নির্বাচনকে 10-এ কত দেবেন? দেখেন, সবাইকে ধন্যবাদ যারা আমাদেরকে শুনছেন দেখছেন। এই নির্বাচনটা অনেক কাঙ্ক্ষিত নির্বাচন, আমরা সবাই জানি, এবং এই নির্বাচনটা আমরা শুরু থেকে বলেছিলাম বাংলাদেশকে জেতানো নির্বাচন। গণতন্ত্রের পথে হাঁটার জন্য আমাদের যে প্রাথমিক পদক্ষেপ তার একটা গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে এই নির্বাচনটা ছিল, এবং এই নির্বাচনটাই আমি বলেছিলাম সবচেয়ে বড় সংস্কার। আমরা দেখেছিলাম নির্বাচন নিয়ে অনেক ধরনের শঙ্কা, শুধুমাত্র যে আইন শৃঙ্খলা জনিত শঙ্কা তাই না, অনেক রাজনৈতিক দল নির্বাচনের ব্যাপারে আসলে কতটা আন্তরিক সে ব্যাপারে প্রশ্ন ছিল, তারা আসলে নির্বাচনের কথা হবে কিনা সেই শঙ্কা ছিল। সেই শঙ্কা কাটানোর পর অবশেষে নির্বাচন হলো, এবং সেই নির্বাচনে জনগণ ভোট দিয়েছে স্বতঃস্ফূর্তভাবে। যদিও কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, কিন্তু যে স্কেলের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা ছিল সেই তুলনায় এটা কম, এটা বলতেই হবে। আরেকটা হলো যে সবচেয়ে আপনার আশা জায়গা 9 জন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন এবং বিভিন্ন অসুস্থ হয়ে এবং ওইভাবে সংঘাত সহিংসতায় কেউ মারা গিয়েছেন সেরকম খবর আসেনি। 9 জনের যে মৃত্যুর খবর সেগুলো আসলে অসুস্থ হয়ে মারা যাওয়া বা সেই যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই বাংলাদেশের ইতিহাসের মানে সবচেয়ে কম ভায়োলেন্ট নির্বাচন এটা। ইভেন আওয়ামী লীগের আমলে নিজেরা যে তারা যে নির্বাচন করেছে তাতে অনেক সহিংসতা ঘটনা ঘটেছে। 91 সালের নির্বাচনেও কিন্তু 40 জন মারা গিয়েছিলেন। মাত্র এই যে কম ভায়োলেন্ট মানে এরকম প্রায় আপনার মানে উল্লেখ না করার মতোই তেমন একটা উল্লেখযোগ্য না বিষয়টা, মানে ভায়োলেন্সের ব্যাপারটা। এর মূল কারণটা আমি মনে করি যে দুইটা দলের মধ্যে বা দুইটা জোটের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, তারা দীর্ঘদিনের আন্দোলনের সংগ্রামের সঙ্গে এবং সবাই গণ অভ্যুত্থানের মানে এক ধরনের পক্ষের শক্তি, বা ধরেন তাদের সাথে দীর্ঘদিনের তারা একইভাবে নির্যাতিত ফেসিবাদের আমলে নির্যাতনের সঙ্গী হওয়ার কারণে, ফলে এই কারণে ভায়োলেন্সের ব্যাপারটা কম। রনি, আপনাকে তাহলে একটু থামাই। যেটি বলেছেন যে তারা যেহেতু দীর্ঘদিনের আন্দোলনের সঙ্গী, সেই জন্য আসলে আপনার মনে হয় যে সংঘাত সহিংসতা ছাড়া একটি নির্বাচন হলো। তাহলে 90-এর পর যে নির্বাচন দেখেছি সেখানেও তো তারা একই সাথে আওয়ামী লীগ এবং বিএনপি তখনকার যে স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে একসাথে আন্দোলন করেছেন, কিন্তু তারপরেও তো তাদের মধ্যে সংঘাত সহিংসতা হয়েছে 90-এর। দেখেন, স্বৈরশাসনের আমলের ওই প্রেক্ষাপটটা আর এখনকার প্রেক্ষাপটটা টোটালি আলাদা, এবং সেখানে একসাথে আন্দোলন করলেও তারা রাজনৈতিক জোটে ছিল না। আওয়ামী লীগ বিএনপি কিন্তু আলাদা আলাদা রাজনৈতিক দল, আন্দোলনের প্রয়োজনে একসাথে আন্দোলন করেছে। আন্দোলন কিন্তু ওই সময় জোটগতভাবে আন্দোলন হয়নি, ছাত্র সংসদগুলো জোটগত ছিল, দল কিন্তু আলাদা আলাদা ছিল। কিন্তু যেহেতু সবারই লক্ষ্য ছিল এরশাদের পতন ঘটানো, কিন্তু সেখানেও কিন্তু 86 সালে জামাত এবং আওয়ামী লীগ কিন্তু আবার এক হয়ে গেছিল, বেগম খালেদা জিয়া আলাদা হয়ে গেছিল, ফলে শেষ পর্যন্ত ঐক্য অটুট কিন্তু থাকে নাই তাদের মধ্যে। কিন্তু এই গণঅভ্যুত্থানে দেখবেন শেষ পর্যন্ত হাসিনার পতনের আগ পর্যন্ত তারা একদিকে ছিল, আর হাসিনা বা ফ্যাসিবাদী হাসিনার সঙ্গী যারা তারা একদিকে। ফলে এরশাদের সময় ঠিক এরকম ক্লিয়ার আপনার কিন্তু বিভাজনটা ছিল না। ফলে আপনি রাজনৈতিক দলগুলোকে কৃতিত্ব দিতে চান যে এবার বাংলাদেশের জনগণ এক নাম্বার কৃতিত্ব, বাংলাদেশের জনগণ। এই যে ঢাকা শহর সরকারকে কোনো কৃতিত্ব দিতে চান না? অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় কৃতিত্ব হলো এটা জনগণ এবং রাজনৈতিক দল, এবং অন্তর্বর্তী সরকারের চেয়ে বেশি কৃতিত্ব বাংলাদেশ সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষা যারা নিয়োজিত ছিল তারা। শুধু এই নির্বাচন না, নির্বাচন আগের থেকে মানে গণঅভ্যুত্থানের সময় থেকে সেনাবাহিনী যে রোলটা নীরবে পালন করে গেছে এটা আমরা কেউ খেয়াল করি না। এবং সেনাবাহিনী যেভাবে ধরেন টাকা ছিটানো হচ্ছিল, গুজব ছড়ানো হচ্ছিল, এবং ভায়োলেন্সের প্রস্তুতি কিন্তু ছিল, সেটা ইলেকশনের 2 দিন আগের থেকে সেনাবাহিনী যেভাবে অ্যাগ্রেসিভলি নিয়ন্ত্রণ করেছে, বিজেপি যেভাবে ভূমিকা পালন করেছে, পুলিশ আনসার যেভাবে সক্রিয়তা দেখিয়েছে, এটা অভূতপূর্ব বলতে হবে। এটা অনেকখানি আপনার এই রেজাল্টের দিকে মানে এই ভায়োলেন্স মানে কম হওয়ার ক্ষেত্রে অনেকখানি ভূমিকা পালন করেছে, এটা একটা। আর আপনি প্রথমে যে আলাপটা করছিলেন এই নির্বাচনটাকে আমি কিভাবে দেখি, যে নির্বাচনের এক ধরনের সার্বিক বিশ্লেষণ আপনি করছিলেন, সেটা হলো এই নির্বাচনে আপনার বিজয়ের যে তিনটা ধরনের ইন্ডিকেটর যদি আমরা ঠিক করি, একটা হলো যে একটা দল বিজয়ী হয় 3টা প্রক্রিয়ায়। একটা হলো কোনো রকম বিজয়ী হওয়া, খুবই একটা টাইট অবস্থার মধ্যে দিয়ে কোনো রকম মানে জাস্ট বিজয়ী হওয়া, সেটার একটা ধরেন ফলাফল যদি 160 থেকে 70 সিট পায়, সেটাকে আমরা বলতে পারি কোনো রকম মানে জাস্ট জানে পাচ্ছে আর কি। আর সন্তোষজনক বিজয় বলা যাবে যদি ধরেন 190 বা 95 200 আসন পায়, খুবই সন্তোষজনক বিজয় বলতে পারবেন আপনার। কিন্তু ভূমিধস বিজয় যেটা একদম এক্সট্রিম লেভেলের বিজয়, সেটার জন্য আসলে 200-র উপর 215-20 আসন লাগে। তো সেক্ষেত্রে এই 3টা ইন্ডিকেটর বিজয়ের যদি দেখি মানে আপনার, তাহলে আমরা দেখতে পাচ্ছি বিএনপির এই বিজয়টাকে আপনি ভূমিধস বিজয়, যেটাকে ইংরেজিতে বলে ল্যান্ডস্লাইড ভিক্টোরি যেটা বলে, সেটা আপনি বলতে পারেন। সো এখন এই ভূমিধস বিজয়ের পরেও
আপনার বিএনপির এরকম ভূমিধস বিজয় হবে কিনা সেটা নিয়ে শঙ্কা ছিল, কিন্তু বিজয় হবে এটা খুব একটা আপনার অস্বাভাবিক বা অনুমান করা যায় না, ব্যাপারটা এরকম না, এটা অনুমতি ছিল যে, কিন্তু কোন স্কেলে হবে সেটা নিয়ে হয়তো ভিন্ন মত ছিল, নানা রকম প্রিডিকশন ছিল, এক একজনের এক এক মত ছিল। তো এখন দেখা যাচ্ছে যে তাহলে বিএনপির যারা পলিটিশিয়ান তাদের মনোভাব, যেটা কথা বলে বুঝলাম, বিজয়ের ব্যাপারে তাদের খুব একটা সংশয় শঙ্কা ছিল না। তাদের মূল টার্গেট ছিল ব্যবধান কত বাড়ানো যায় এবং গুরুত্বপূর্ণ আসনগুলো যাতে কোনোভাবেই মিস না হয়। সেই আলোচনায় কি মানে এই যে বিএনপির নেতাদের সঙ্গে আলোচনার কথা যে বলছেন, সেটা কি নির্বাচনের পরে তারা এই কথা নির্বাচনের বলছেন? পরে, হ্যাঁ, নির্বাচনের পরে যাদের সাথে দেখা হয়েছে, আমার কথা হয়েছে, তারা বলছেন যে আমরা আগে থেকে আত্মবিশ্বাসী ছিলাম বিজয়ের ব্যাপারে, কিন্তু এই লেভেলের না, বলছি বিজয়ের তিনটা ইন্ডিকেটর, মানে কোনো না কোনো লেভেলে বিজয়। তাহলে আপনার কথার সূত্র ধরেই যদি একটু জানতে চাই, আপনি বলছিলেন যে বিএনপি ভূমিধস বিজয় পেয়েছে। এই যে বিএনপির ভূমিধস বিজয় পাওয়া, সেটা আসলে বিএনপির জন্য নিশ্চয়ই একটি চমৎকার ব্যাপার, কিন্তু দেশের জনগণের জন্য সেটি কেমন হবে সেটি আপনার কাছে জানতে চাই। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে একটি কথা যে সবসময় বলা হয় যে বাংলাদেশের সরকারে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। বিএনপি কি রাবণ হয়ে উঠবে কিনা সেটি নিয়ে আপনার বিশ্লেষণ জানতে চাই। বাংলাদেশের ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা তাই বলে। এবার তো বিএনপির, আপনি যে ভূমিধস বিজয় আপনার ভাষায়, আপনার কি মনে হয় যে বিএনপির রাবণ হয়ে ওঠার আশঙ্কা কতখানি? আশঙ্কা নাই। কেন নাই? কারণ হলো বিএনপির রাজনীতিটা হলো একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি, তার সম্পর্কটা হলো জনগণের সাথে, জনগণের ভোটের বাইরে তার ক্ষমতায় আসার কোনো সুযোগ নাই। এটা বিগত দিনে প্রমাণ হয়েছে। কারণ 14 সালে কিন্তু শেখ হাসিনা তাকে পাওয়ার শেয়ার করতে চাইছিল, সেরকম একটা আপনার বিনা ভোটে 153 জনকে সংসদে নেওয়ার পরে যখন বিতর্ক তৈরি হলো, তখন বেগম খালেদা জিয়া বিপুল আন্দোলন করছিলেন, তখন কিন্তু শেখ হাসিনা বলছিল যে আপনার আন্দোলন থামান, আরেকটা নির্বাচন হবে এবং আসেন আমরা একসাথে মিলে দেশ চালাই। কিন্তু উনি কিন্তু নেয় ক্ষমতা, উনি বলছেন না, নির্বাচন দেন। এই যে বারবার নির্বাচন দেন, জনগণের ভোটাধিকার ফেরত দেন, এইটা কিন্তু জনগণ এটা কিন্তু জনগণের মূল্যায়ন করেছে। আমি বলবো সে যদি রেডিমেড ক্ষমতা নিয়ে নিত তাহলে কিন্তু দেখেন, ভোট দেওয়াটা মানে কিন্তু শুধু সিল দেওয়া না, এটার সাথে একটা সাইকোলজিক্যাল সম্পর্ক আছে। এই যে উৎসবের কথা বলি, ভোট দেওয়ার পরে নাগরিকদের কিন্তু একটা ফিল হয় যে আমি আসলেই আমার সরকারটা নির্বাচিত করছি। ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপনের একটা প্রক্রিয়ার মধ্যে নাগরিকরা প্রবেশ করে। ফলে সেটাকে যদি আপনি বাইপাস করে কোনোভাবে ক্ষমতা দখল করেন, তাহলে কিন্তু জনগণের সাথে এই যে সম্পর্কের ব্যাপারটি, এটি নবায়ন হয় না বা এটি স্টাবলিশড হয় না, প্রতিষ্ঠিত হয় না। ফলে এই বিএনপির ভূমিধস বিজয়ের মূল কারণ হইল জনগণ এই ব্যাপারটা রিয়ালাইজ করতে পারছে যে এই রাজনৈতিক দলটি তো আমার ম্যান্ডেটের অপেক্ষায় আছে, সে তো ক্ষমতার অপেক্ষায় নেই। ফলে এটা রিয়ালাইজ করতে অনেক লম্বা সময় এর পরীক্ষা তাকে দিতে হয়েছে। তার অনেক ভুল ত্রুটি ছিল বিগত দিনে যে তার ভুল ত্রুটি ছিল না সেটা আমি বলছি। এটা কিন্তু তারেক রহমান তার জাতির উদ্দেশ্যে যে ভাষণ, কেন জামাত এনসিপি কি জনগণের ম্যান্ডেটের অপেক্ষায় ছিল না? ম্যান্ডেটের অপেক্ষায় ছিল, কিন্তু জামাত এনসিপির উপরে জনগণের আস্থাটা তো সেই মাত্রায় ছিল না। থাকলে তো এই রেজাল্ট হইতো না। আস্থা ডেফিনেটলি বিএনপির দিকে ছিল, নাহলে তো এই রেজাল্টটা, যেমন ধরেন জামাত এনসিপি বলতেছিল তারুণ্যের ভোট, জেনজির গণ অভ্যুত্থানের একমাত্র তারাই প্রতিনিধি, জোট মিলাই আর কি, ফলে সব ভোট সেদিকে যাবে, নারীরা এবার তাদের পছন্দ করবে। কিন্তু কার্যত কি সেটা দেখা গেছে রেজাল্টে তো সেটা দেখা যায় না। তারা ভোট পেয়েছে, অনেক ভোট পেয়েছে, সেইটা আলাদা আলোচনা করা যাবে। কিন্তু এই যে বিপুল বিজয়, এই বিপুল বিজয়ের ব্যাপারে প্রিডিকশন তো খুব বেশি লোক করে নাই। বিজয়ের ব্যাপারে অনেকে আশাবাদী হইল এই ভূমিধস বিজয়, যেটাকে আমরা তিনটা ইন্ডিকেটর যেটা বললাম আমরা বিজয়ের, তার যে একদম লাস্ট স্টেজ, সর্বোচ্চ স্টেজে যে বিএনপির এই বিজয়টা এখন দেখা যাচ্ছে, এইটা এবং আরও কিছু ঢাকার কিছু আসনের যে বিতর্ক, সেগুলো যদি থাকে, সেই বিতর্কের যদি অবসান হয়, পোস্টাল ব্যালটগুলো কিভাবে যুক্ত হয়েছে এটা যদি আমরা জানতে পারি, হ্যাঁ, তাহলে তো বিএনপির দিক থেকে আশা করা হচ্ছে আসন আরও বাড়ার কথা, আরও বাড়ার কথা তারা বলছে। হ্যাঁ, তো ফলে সব মিলে এই ঘটনাটা ঘটলো শুধুমাত্র জনগণের সাথে ওই আস্থার সম্পর্ক, যে আমাদের ভোটাধিকারের জন্যই তো দলটি সংগ্রাম করছিল এবং আমাদের ভোটাধিকার প্রয়োগের জন্য সে অপেক্ষা আছে। দ্যাটস ওয়াই জনগণ এইভাবে মূল্যায়ন করেছে, 1 নাম্বার। আর 2 নাম্বার হলো, এখানে বিএনপি যদি ধরেন 300 আসনে জিতত, তাতে করে তার স্বৈরাচার হওয়ার কোনো সুযোগ ছিল না। কেননা গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক কাঠামোটা চেঞ্জ হয়েছে। মানুষ একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র দেখতে চায়, মানুষ দেখতে চায় একটা ইনক্লুসিভ একটা পলিটিক্স দেখতে চায়। এখন বাংলাদেশে বিএনপির অনেক সমস্যা আছে, কিন্তু একমাত্র লিবারাল ডেমোক্রেটিক গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসাবে, একমাত্র বলতেছে এই কারণে আওয়ামী লীগ গণতন্ত্রের নামে একটা স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসন এখানে চাপাই দিছিল। আস্থাবান একটা রাজনৈতিক সংগঠন হিসেবে বিএনপি টিকে আছে, তার অনেক ত্রুটি, অনেক সীমাবদ্ধতা, অনেক সমস্যা সত্ত্বেও। ফলে যেহেতু মানুষ একটা ইনক্লুসিভ এবং যেটা আমরা বলি দল যার যার রাষ্ট্র সবার, এরকম একটা শাসন কাঠামো দেখতে চায়, সেটার জন্য মানুষ বিএনপিকে বেছে নিয়েছে। এনসিপিকে বেছে নিতে পারতো, কিন্তু এনসিপি
প্রথমে বলল যে তারা ইতিহাসের দায় আছে, এমন কারোর সাথে জোট করবে না। হ্যাঁ, তারপরে তারা জোটে চলে গেল। তারপরে তারা জুলাই সনদের ব্যাপারে বা গণঅভ্যুত্থানের ব্যাপারে যেরকম পজিশন নিল, মানে তারাই একমাত্র গণঅভ্যুত্থান, বাকিদেরকে গণঅভ্যুত্থান বিরোধী ট্যাগ করা, এটা মানুষ পছন্দ করে নাই। কারণ গণঅভ্যুত্থানে কিন্তু শ্রেণী, পেশা, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে সমস্ত সেক্টরের মানুষই অংশগ্রহণ করেছিল। ফলে যখন এটা ৭১ চেতনার মতো জুলাই চেতনা বলে একটা আলাদা কোটারি করা হচ্ছিল, মানুষ সম্ভবত এটা পছন্দ করে নাই। এটা একটা। আরেকটা হলো আওয়ামী লীগের ব্যাপারে তাদের যে পজিশন ছিল, এই পজিশনটা জাতি গঠনের জন্য হেলদি ছিল না। একটা হলো আওয়ামী লীগের চিন্তা ভাবনা পছন্দ করা, আরেকটা হলো আওয়ামী লীগের সমর্থনের থেকে বা নেতাকর্মী হিসাবে থেকে বিগত সময়ে আপনার অত্যাচার, নির্যাতন, ফৌজদারি অপরাধে এক কথায় অংশগ্রহণ করা। দুইটার মধ্যে পার্থক্য করতে পারতে হবে। পার্থক্য না করে ধরেন আওয়ামী লীগকে এক অর্থে ধরেন আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচণ্ড কথা বলা, আবার আওয়ামী লীগের ভোটের ব্যাপারে আগ্রহী হওয়া, ভোট কিনতে চাওয়া, বাড়ি বাড়ি চাউলের বস্তা পাঠানো। এবং আপনি যদি দেখেন এই নির্বাচন একটা ইন্টারেস্টিং ফেনোমেনা। আওয়ামী লীগের ভোটের ব্যাপারে বিএনপি আগ্রহী ছিল না? আওয়ামী লীগের ভোটের ব্যাপারে বিএনপি ইন জেনারেলি ওরকম আগ্রহী ছিল না। থাকলে তো সে এইভাবে মামলা দিয়ে বেড়াইতো না। আগ্রহী না থাকলে বিএনপি মহাসচিব জনসভায় কেন বলেছেন যে আপনাদের নেতা চলে গেছেন, এখন আপনারা যারা আছেন? ওনার বক্তব্যটা স্পষ্ট ছিল, আপনাদের হাসিনা আপনাদের বিপদে ফেলাইছে। আসলে তো বিপদে ফেলাই চলে গেছে। তারা তো হাসিনার বিশ্বাস করছিল আওয়ামী লীগের লোক, এবং যাদেরকে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে উনি বলছে তো আপনাদের হয়রানি করা হবে না। এই কথা বলবে না একজন পলিটিশিয়ান, ডেমোক্রেটিক লিডার, এই কথা বলবে না? আসলেই তো মিথ্যা অনেক মামলা হয়রানির শিকার হয়েছে আওয়ামী লীগের লোক। এটা বিএনপির লোকজন করেছে, জামাতের লোকজন খাবার দাবার পাঠাইছে। ফলে এখানে তো একটা বৈপরীত্য আছে। যদি আওয়ামী লীগের ভোটের চিন্তা করতো বিএনপি, তাহলে তো এবার মামলা টামলা দিয়া তাদের বিরাগ ভাজন হওয়ার কোনো কারণ ছিল না। বা ধরেন এই যে বিপুল লোককে বহিষ্কার করার পরেও চাঁদাবাজি ট্যাগ বিএনপির গায়ে লাগানো, হ্যাঁ, যদিও মানুষ এটা বিশ্বাস করে না। এবং এই যে বিশোদ্গার, এই যে প্রোপাগান্ডা, এই যে ফটোকার্ড, আমি মনে করি আরেকটা হলো বট বাহিনীর অত্যাচারের কারণে এবং মেয়েদেরকে অকথ্য ভাষায়, শুধু এই টুইটারের বক্তব্য না বা আল জাজিরার ইন্টারভিউর বক্তব্য না, ওভারঅল মেয়েদের প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গিটা, সোশ্যাল মিডিয়াতে তারা যেভাবে চর্চা করে এবং তাদের যে মনোভাব, এইটার ব্যাপারেও একটা ধরেন মানে জনগণ একটা রায় দিয়েছে বা নারীরা একটা পজিশন নিয়েছে আমার ধারণা। তো ফলে যে জিনিসটা বলছিলাম যে ফলে আওয়ামী লীগকে প্রপারলি ডিল করা এখানে, হ্যাঁ, এখানে দেখেন আপনি যদি বিএনপির ইশতেহারটা দেখেন, এখানে কিন্তু বিএনপির ইশতেহারে জানি স্পষ্টভাবে বলা হচ্ছে যে আপনার এই যে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন একটা করা হবে, যাতে করে বিগত দিনের আপনার একটা এই যে অন্যায়ের সাথে যারা যুক্ত ছিল, হ্যাঁ, এই যে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন গঠন করবে, এটা যাতে করে যারা অপরাধী না, তাদেরকে আলাদা করা যায়। মানে হরে ধরে আওয়ামী লীগ বললে আপনি তাকে হয়রানি করবেন, তার মানবাধিকার লঙ্ঘন করবেন, তাকে ভিকটিম বানাবেন, তাহলে আপনি জাতি গঠন কীভাবে করবেন? এটা কিন্তু আমি অনেক দিন যাবত বলে আসতেছি, এই কাজটা করা হয় নাই। তো ফলে এই জিনিসটা কিন্তু বিএনপির ইশতেহারের মধ্যে আছে। ফলে বিচার এবং হলো আইন শৃঙ্খলা গুরুত্ব দেওয়া, জননিরাপত্তা নিশ্চিত করা, সব মোট কথা দেশের যে অস্থিতিশীলতা চলছিল সেটাকে স্টেবল করার ব্যাপারে বিএনপির যে আন্তরিকতা, বিএনপির যে উদ্যোগ, বিএনপির যে পজিশন, বিএনপি অতি কথা না বলে পরিকল্পনা নির্ভর, কোনো প্রতিশ্রুতি না, প্রপাগান্ডা না, বরং পরিকল্পনা নির্ভর। সেই পরিকল্পনা সব কিছুর সাথে হয়তো সবাই একমত না, আমরাও হয়তো অনেক কিছুর সাথে একমত হব না, কিন্তু প্রপাগান্ডার চেয়ে আপনার এই বিশোদ্গারের চেয়ে এবং প্রতিশ্রুতির চেয়ে পরিকল্পনা নির্ভর, সুনির্দিষ্ট পরিকল্পনা নির্ভর যে রাজনীতি, এবং তারেক রহমানের একটা রাজনৈতিক কর্মী হিসেবে মাঠে ছুটে বেড়ানো, মানুষের কাছে তার পরিকল্পনাগুলো সাধারণভাবে তুলে ধরার যে আপনার চেষ্টা, সেইটার প্রতি মানুষ আস্থা রেখেছে, এই জন্য এই ধরনের আপনার রায় এসেছে। এবং আপনি যেটা বলছিলেন, এই রায়ের ফলে বিএনপির ফ্যাসিস্ট হওয়ার বা সে যে ব্রুটাল মেজরিটি পাইলো, এখন এখানে কি সমস্যাটা হবে? কোনো সম্ভাবনা আমি দেখি না। কারণ বিএনপি আওয়ামী লীগ না। যদি আওয়ামী লীগ হইতো তাহলে আওয়ামী লীগে ফেলাইতেও পারতো। বিএনপি একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি। আওয়ামী লীগ ছাড়া কেউ ফ্যাসিস্ট হয় না? আওয়ামী লীগ ছাড়া ফ্যাসিস্ট বাংলাদেশে আর কাউরে আমরা হইতে দেখি নাই এখনো পর্যন্ত, কিন্তু সেই লক্ষণ অন্যদের মধ্যে আছে। যারা একইভাবে অনুভূতির রাজনীতি করে, যারা একইভাবে চেতনার রাজনীতি করে, তারা আওয়ামী বিরোধী আওয়ামী লীগ হয়ে উঠছে। আওয়ামী লীগ আছে তো এখানে, আওয়ামী লীগের শূন্যস্থানটা তো একটা দল পূরণ করছে। বিএনপির মূল ডেঞ্জার হলো তারা বিরোধী শক্তি হিসেবে যাদেরকে পেয়েছে তারা আল্ট্রা ফ্যাসিস্ট, সেকুলার রাইট। ফলে এইটা আওয়ামী লীগের চেয়ে ডেঞ্জারাস। ফলে আওয়ামী লীগের জায়গায় বিএনপিকে ঠেলেন না। বিএনপি যদি আওয়ামী লীগ হইতে পারতো তাহলে আওয়ামী লীগে ফালাইতে পারতো। বিএনপি একটা অসহায় মজলুম এখানে, যে সে প্রপার বিরোধী দল পায় নাই জীবনেও। তো এখানে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ ইজ দেয়ার। এবং আওয়ামী লীগের ভোট ব্যাংক যেগুলি স্ট্রং, সেই সব জায়গায় জামাত ভালো করে নেই। দেখেন ভোট প্রায় 60% ভোট পড়েছে। একটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য 60 থেকে 70% ভোট সাথে পড়লে সেটাকে গ্রহণযোগ্য ধরা হয়।
সেখানে 60% ভোট পড়েছে, এটা মোটামুটি গ্রহণযোগ্যতা। এর আগে ধরেন আপনি যদি দেখেন 1991 সালে ভোট পড়েছিল, 1991 সালে ভোট পড়েছিল 55.5, 96 75 2001 75.8, অস্বাভাবিকভাবে 87% এইরকম ভোটের হিসাব ছিল। সেখানে 60% ভোট এবার পড়েছে। ডেফিনেটলি আওয়ামী লীগের ভোটাররা, আওয়ামী লীগ সমর্থিত কোনো ভোটারদের কোনো পরিচয় নেই নির্বাচনের আগে। ভোট দেওয়ার আগ পর্যন্ত ভোটার আওয়ামী লীগ বিএনপি ভোটার বলে কোনো ভোটার নাই, সবাই বাংলাদেশের জনগণ। তারপরে আওয়ামী সমর্থক যে জনগোষ্ঠী, তারা যদি ভোট কেন্দ্রে না যেতেন, ভোট যে দলেই দেখ যদি না দেন, তাহলে এই পার্সেন্টেজ হওয়ার কথা না, আরও কম হওয়ার কথা। এগুলো এক নাম্বার। এখন গ্রামে গঞ্জে বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে আওয়ামী লীগ যেখানে শক্তিশালী সেখানে জামাতের প্রার্থী বিজয়ী হয়েছে, কিন্তু সচেতন আরবান কিন্তু আওয়ামী মনা ভোটাররা বিএনপির দিকেই রায় দিয়েছে। সো এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস, এর আগে আমরা যেটা আলোচনা করছিলাম, বিএনপির এই যে 215, 13-15 বা 20 সিট পাওয়া, এটা তাকে স্বৈরাচার করবে কিনা। দেখেন, স্বৈরাচার হইতে 220 আসন লাগে না। স্বৈরাচার হইতে লাগে একটা স্বৈরাচারী মনোভাব, একটা স্বৈরাচারী ইডিওলজি, একটা ফ্যাসিস্টিক মতাদর্শ, নিজের রাজনীতিকে সর্বময় মনে করা, নিজেকে একমাত্র সহি সত্য মনে করা, আর বাকি সব খারাপ এনিমি মনে করা। বিএনপি এরকম একটা দল না। বিএনপি হলো একটা মধ্যপন্থী দল। এখানে বিভিন্ন মতাদর্শের মানুষ একসাথে আপনি পাবেন। হ্যাঁ, তো ফলে এটা কোনো মূল্যবোধ ভিত্তিক দল, এটা কোনো মতাদর্শিক দল না। ফলে বিএনপির পক্ষে চাইলেও ফ্যাসিস্টিক স্বৈরাচারী হওয়া সম্ভব না। বিএনপি যেটা করতে পারে, আওলায় ফেলতে পারে। হ্যাঁ, বিএনপি প্রপার লোকের অভাবে, গুড গভর্নেন্সের ক্ষেত্রে সংকটে পড়তে পারে, কিন্তু বিএনপির পক্ষে স্বৈরাচার হওয়া সম্ভব না। এটা আমি একদম ওপেনলি বলতে পারি, বহুদিন ধরে বলতেছি, আবারও বলছি। ফলে স্বৈরাচার হওয়ার সাথে 20 সিট 220 সিট পাওয়া না পাওয়ার সম্পর্ক নেই। সম্পর্ক হলো রাজনৈতিক চিন্তা, মতাদর্শ, দৃষ্টিভঙ্গি। এটা আমাদের পরিষ্কার মনে রাখতে হবে। এটা একটা। আরেকটা হলো আগামী দিনের ডেঞ্জার যারা, তারা যে বিরোধী দলটা পাইছে, সেই বিরোধী দলটা গণতান্ত্রিক না। তারা গণতন্ত্রের নামে, গণতন্ত্রের আলোকে একটা মতাদর্শ ভিত্তিক রাজনীতি করে, যেটা নরেন্দ্র মোদী টাইপের লোক, বা ধরেন আপনার অন্যান্য ইউরোপীয় দেশের সেকুলার রাইট উইং বলা হয় যেটাকে। এইটা হলো রিয়েল ডেঞ্জার। আগামী দিনে এরা নানাভাবে ন্যারেটিভ পলিটিক্স করে বিএনপিকে ভিলিফাই করে বিপদে ফেলবে। এটা কিন্তু এই নির্বাচনে কিন্তু বিএনপি প্রায় গেছিল। হ্যাঁ, ফলে জনগণ যদি এটা বুঝতে না পারতো, এবং মেইনস্ট্রিম মিডিয়ার, আমি বলবো যে গণতন্ত্রপরায়ণ মানুষ, নাগরিক, সাধারণ মানুষের ভয়েস যদি এভাবে রেজ না হতো, নারীরা বিশেষ করে, বাংলাদেশ সেনাবাহিনী, নারী এবং সম্মিলিত প্রচেষ্টা, জনগণ যদি সচেতনভাবে আপনার না করে, সচেতনভাবে করার পরে এই রেজাল্ট আসে। কিন্তু ভোটের পার্সেন্টেজে কিন্তু জামাত হিউজ আগাইছে। জামাত জোট, এটা যদি একক ভোট বলা যাবে না, বিএনপির বা জামাতের জোটের ভোট, তো তারপরেও কিন্তু হিউজ ভোটে আগাইছে। এখন এই হিউজ ভোটে আগানোর একটা মেকানিজম হইলো, তারা কিন্তু শুরু থেকে চাচ্ছিল সিট যে কটা জিতি বা না জিতি, ভোটের পার্সেন্টেজে যেন আগাই থাকি। কারণ পিআরের একটা ব্যাপার আছে। পিআরের ব্যাপারটাতে দেখেন, এখানে ডানপন্থী বামপন্থী সবাই এক। তারা মনে করে উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে হইলেই দেশ সোনায় সোহাগা হয়ে যাবে, যেটা অ্যাবসোলিউটলি একটা গার্বেজ আইডিয়া। এটা নিয়ে আগামী দিনে হয়তো আন্দোলনে গড়াবে তারা। বিএনপি এখানে উচ্চকক্ষ তারা চায়, কিন্তু পিআর পদ্ধতিতে চায় না। এখানে নোট অফ ডিসেন্ট আছে। ফলে এখন এই অ্যাবসোলিউট মেজরিটি পাওয়ার কারণে বিএনপি যেভাবে সংস্কারে রাজি হয়েছে, তারা ভোট পাওয়ার হার অনুযায়ী চায় না, বরং তারা নিম্নকক্ষে যেভাবে আসন পেয়েছে সেই অনুযায়ী উচ্চকক্ষে তারা আরেকটি। এই যে জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে নোট অফ ডিসেন্ট সহ, যদিও সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে সেখানে নোট অফ ডিসেন্টের উল্লেখ নাই, কিন্তু যেহেতু জুলাই সনদ কোনো লিগ্যাল ডকুমেন্ট না, এটা একটা পলিটিক্যাল ডকুমেন্ট। সংস্কার কখনো লিগ্যাল কাজ হইতে পারে না, এটা একটা পলিটিক্যাল কর্মসূচি, এটা মনে রাখতে হবে। ফলে তারা, বিএনপি যদি তাদের মতো করে, তাদের মন মতো করে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ না করে, তারা এটা লিগ্যাল পথে হাঁটবে, আন্দোলনের পথে হাঁটতে পারে, যেটা খুবই অগণতান্ত্রিক হবে এবং খুবই অন্যায় হবে। কারণ ধরেন আমি ধানের শীষের ভোটার বা আপনি ধানের শীষের ভোটার, আপনি নিম্নকক্ষে এই 220 জন বা 13 জনকে নির্বাচিত করেছেন, আপনি উচ্চকক্ষে জামাতের নেতা বানানো, জামাতের এমপি বানানোর জন্য আপনি ভোট দেন নাই, কিন্তু আমি নিম্নকক্ষে যাকে বানাই সে আমার প্রতিনিধি। ফলে এখানে যেটাকে বলা হচ্ছে, কিন্তু রনি, তাহলে আরেকটি উচ্চকক্ষের দরকার কি? যদি আপনি নিম্নকক্ষে যা আছে সেটিরই আরেকটা আয়না বানান, তাহলে আসলে উচ্চকক্ষ বাংলাদেশের জন্য দরকার। কিন্তু তারপরে যেহেতু প্রতিশ্রুতি আপনি করছেন, 31 দফায় আছে বা আপনি রাজি হয়েছেন আপনার মতো করে, সেই জন্য এটা দরকার নাই। এ ব্যাপারে নীতিগতভাবে তো আমরা একমত, কিন্তু যেহেতু তারা রাজি হয়ে গেছে, তাদের দফার মধ্যে আনছে, তারা আস্তে আস্তে করে তারা এটা শক্তিশালী করতে চায়, ইন্ট্রোডিউস করাইতে চায়। তো সেটা দেখি আমরা তারা কি করে। যেটা বলা হচ্ছে ফার্স্ট পাস্ট দ্য ভোট, এইটা ধরেন পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ফার্স্ট পাস্ট দ্য ভোট এইভাবেই প্রতিনিধিত্বমূলক ডেমোক্রেসি ফাংশন করে। আমি প্রতিনিধি নির্বাচন করেছি নিম্নকক্ষের জন্য, ধরেন এই প্রতিনিধি যদি কোনো কিছু করে সেটার আমার এখতিয়ার আছে, এই ম্যান্ডেট আমি নিয়েছি, কিন্তু জামাতের লোককে উচ্চকক্ষে নেওয়ার ম্যান্ডেট তো আমি দেই নেই।
সেটি তো আসলে জামাতের লোককে জামাতের লোক না বা এনসিপির লোক বা অন্য লোককে, অন্য দলকে আমি দেই নাই ম্যান্ডেটটা, আমি দেই নাই, আমি ধানের শীষের ভোটার হিসেবে আমি দেই নাই। ফলে তাহলে তো এটা জাতীয় সরকারের মতোই হইলো যে আপনি যদি পিআর তাহলে সেই আবার উইনার টেকস ইট অল সেই জিনিসই তো ডেমোক্রেসি এইটাই। আপনি জিতবে সেই সব কিছু নিয়ে যাবে, যে আপনি জিতেন, আপনি জনগণের কাছে যান 5 বছর জনগণকে বুঝান যে আপনি ওদের চেয়ে ভালো, আপনার পলিসি উইন করান, কিন্তু আপনি জনগণের কাছে উইনও করবেন না, আপনি নিজের রাজনীতি বিকাশও করবেন না, একটা ভোট ব্যাংক ধরে রেখে ওইটা দিয়ে ক্ষমতা এনজয় করবেন, তাহলে আপনার রাজনীতি বিকাশ হবে কীভাবে? তাহলে এটা জাতীয় সরকার গঠন করে ক্ষমতা ভাগ বাটোয়ারা করার যে আইডিয়া, যে ধান্দা, তার সাথে এটা তফাৎ কোথায়? কোনো তফাৎ নেই। ডেফিনেটলি উইনার কি এমনি উইন হইছে? 18 বছর সংগ্রাম করে জনগণের সাথে সম্পর্কের মধ্য দিয়ে তারপরে জনগণ তাকে রিওয়ার্ড দিছে, সেই রিওয়ার্ডের সাথে তো সে প্রতারণা করতে পারে না। যদি সে এই কাজটা করে এবং ধানের শীষের ভোটাররা যদি বিএনপির বিরুদ্ধে আন্দোলনে নামে, বিএনপি কোথায় যাবে? আমি আপনাকে ম্যান্ডেট দিয়েছি, আমার নিম্নকক্ষের প্রতিনিধি, তারা আইন করবে, তারা যা খুশি করবে। আমি জামাতের কোনো লোককে ক্ষমতায়িত করার জন্য আমি ম্যান্ডেট দেই নেই বিএনপিকে, বা এনসিপির কোনো লোককে উচ্চকক্ষে এমপি বানানোর জন্য আমি ম্যান্ডেট দেই নেই। আমি আন্দোলন করার রাইট রাখি। ফলে ডেমোক্রেসি, পার্লামেন্টারি ডেমোক্রেসির কতগুলো সুবিধাও আছে, অসুবিধাও আছে। পার্লামেন্টারি ডেমোক্রেসি এভাবেই ফাংশন করে। বরং ডান এবং বাম যে এখানে একমত এখানে তারা হলো মতাদর্শ ভিত্তিক রাজনীতি করে, তারা পার্লামেন্টারি ডেমোক্রেসি মিন করে না। তারা মিন করে মিল্লা জিল্লা খাইলেই মনে হয় ভালো। নো, মিল্লা জিল্লা খাওয়ার ব্যাপার না, এটা ব্যাপারটা হলো। আর বিএনপি কিভাবে একা খেলেই ভালো না, বিএনপি ভাবে যে আমি যেহেতু ম্যান্ডেট পেয়েছি, আমি আমার মতো করে ডেমোক্রেটিক পদ্ধতি প্রিন্সিপাল বজায় রেখে আমি সংস্কার করব, দেশ চালাবো, শাসনতন্ত্র কায়েম করব। যে আমার মতাদর্শের বাইরের লোক, তার অধিকার আমি এনশিওর করব, কিন্তু তাকে আমি ক্ষমতার ভাগ দিব না, কারণ ক্ষমতার ভাগ জনগণ তাকে দেওয়ার জন্য আমাকে ম্যান্ডেট দেয়নি। একা খাওয়ার বিষয় না, এটা দায়িত্বের বিষয়। এই যে দৃষ্টিভঙ্গিটা, এটা হলো আপনি ডেমোক্রেটিক পলিটিক্স মিন করেন, নাকি আপনি ডেমোক্রেসির নামে ক্ষমতা মিন করেন। ক্ষমতা তো জনগণ তাকে দিছে, তাকে প্রতিনিধিত্ব বানাইছে তার বিরোধী পক্ষ যারা, তাদেরকে ক্ষমতা শেয়ার করার জন্য না, অ্যাবসোলিউট পাওয়ার দিয়ে দায়িত্ব পালন করার জন্য। সেই পাওয়ার দিয়ে দায়িত্ব পালন করে আপনি বিরোধী দলকে সুবিধা দেন, বিরোধী দলকে রাজনীতির স্পেস দেন, তাদের পূর্ণ নাগরিক, তার বাকি সব কিছু করেন। কিন্তু জনগণ আপনাকে দায়িত্ব দিয়েছে, তাহলে তো ওরাই দিতে পারতো। ফলে এই যে আপনার ঘুরাইয়া পেঁচাইয়া জাতীয় সরকারের সুবিধাগুলো ভোগ করার জন্য উচ্চকক্ষে পিআর তারা চাচ্ছে, এটা তো বোঝাই যাচ্ছে। কেন? ক্ষমতার ভারসাম্য হওয়ার আসলে ক্ষমতার ভারসাম্য বলে কিছু নাই দুনিয়াতে। ক্ষমতার ভারসাম্য, ক্ষমতা থাকবে ট্রান্সপারেন্সি, ট্রাস্ট। আমার হাতে সমস্ত ক্ষমতা থাকলে কোনো সমস্যা নেই, যদি ক্ষমতাটা লিগ্যাল হয়, বৈধ হয়, আপনার অধিকার হরণ না করে, তাহলে তো কোনো সমস্যা নেই। কিন্তু আপনি ক্ষমতার ভাগ কেন চাচ্ছেন? ক্ষমতার যোগ্য না হইয়া। দ্যাটস দ্য পয়েন্ট। এই ডেমোক্রেসি এইভাবে ফাংশন করে। অ্যাবসোলিউট ক্ষমতা, অ্যাবসোলিউট ফ্যাসিজম তৈরি করে কখন? যখন আপনার ক্ষমতার লিগ্যালিটি থাকে না। আপনার অ্যাবসোলিউট ক্ষমতা তো সমস্যা না, অ্যাবসোলিউট ক্ষমতার জন্যই তো মানুষ রাজনীতি করে। ক্ষমতা অ্যাবসোলিউট না হলে, নির্বাহী না হলে আপনি বিদেশের সাথে সম্পর্ক কীভাবে করবেন? আপনি সার্বভৌমত্ব ক্লেম কীভাবে করবেন? আপনি দেশ কীভাবে চালাবেন? ফলে যারা পাওয়ার বুঝে না আপনার, এবং পাওয়ারের লিগ্যালিটি কীভাবে তৈরি হয় এই জিনিসটা বুঝে না, এবং প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র কীভাবে ফাংশন করে এই জিনিসটা বুঝে না, কিন্তু তারা মনে করে গণতন্ত্র মানে হইলো মিল্লা জিল্লা খাওয়া। তারা এই জিনিসটা করে। গণতন্ত্র মানে মিলে জিলে খাওয়া না। গণতন্ত্র মানে হইলো জনগণ যাকে দায়িত্ব দেয় সে স্বচ্ছতার সহিত, সে আপনার বৈধতার সহিত দায়িত্ব পালন করা। ফলে আগামী দিনে এটা নিয়ে একটা বড় কেওয়াস তারা তৈরি করবে। সেক্ষেত্রে তাদেরকে বুঝতে হবে যে জিনিসটা, যে পার্লামেন্টারি ডেমোক্রেসি কীভাবে ফাংশন করে। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে পার্লামেন্ট হলো সার্বভৌম, নট একটা গণভোটের এখতিয়ার, নট আপনার ধরেন যে আপনার এই একটা যে কোনো একটা বিষয়ের দাবি। এই যে গণভোটে যে হ্যাঁ জয়যুক্ত হলো, এটার তাৎপর্য কি? এটার হ্যাঁ না জয়যুক্ত হইলেও কিছু হইতো না। না জয়যুক্ত, তা কি হয়েছে? গণভোট এখানে জুলাই, আমি সেটাই আপনার কাছে জানতে চাচ্ছি যে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, তাতে কিছু আসা যায় না। কারণ হলো এখানে এই যে বই নিয়ে ঘুরতেছি, এখানে দেখেন আপনি স্বাক্ষর করেছে যে দলগুলো, তাদের একটা বিএনপি তো স্বাক্ষর করছে, সেই তো সরকার গঠন করতে যাচ্ছে। ফলে সে তো অঙ্গীকারবদ্ধ, এটা সেভাবে যেভাবে স্বাক্ষর করছে সেভাবে সে বাস্তবায়ন করবে। অঙ্গীকারবদ্ধ না আগেই তো এখানে হ্যাঁ না ভোটের কোনো ইস্যু নাই, তো সে তো অলরেডি কমিটেড, এভাবে সে বাস্তবায়ন করবে। হ্যাঁ না ভোটটা দিয়ে আপনি জনসম্পৃক্ততা বেশি আদায় করছেন, কোনো সমস্যা নাই, সেটা আদায় করতেই পারেন আপনি। ফলে যে দল যেভাবে, এখানে নোট অফ ডিসেন্ট কি শুধু বিএনপি দিয়েছে, জামাত দেয় নাই? জামাত দিছে, তো সব দলই দিয়েছে, আর অন্যান্য দলও দিয়েছে। তো ফলে যে যেভাবে দিয়েছে, সবচেয়ে বেশি দিয়েছে। হ্যাঁ, তো ফলে বিএনপি এখন জনগণ বেশি সহই তাকে ম্যান্ডেট দিয়েছে, বেশি সহই তাকে বিএনপি এই রেজাল্ট দিয়েছে জনগণ।
তো ফলে এইভাবে সে বাস্তবায়ন করবে, ক্লিয়ার। এবং এইভাবে বাস্তবায়ন যে করবে এটা কি তার ইস্তেহারে বলে নাই সে? কিন্তু সেই নোট অফ ডিসেন্ট তো এখানে নেই। কে বলছে নেই? তারা যখন জুলাই সনদ যেটা সাইন করেছে, জুলাই সনদে তো যেটি তারা স্বাক্ষর করেছে সেখানে তো নোট অফ ডিসেন্টের উল্লেখ নেই। সব আছে একটা, এই যে ভালো করে পড়েন এখানে সব আছে। না আমি ভালো করে পড়েছি, যেটাতে তারা সাইন করেছেন ওটা তো নোট অফ, এটা আমি স্বাক্ষর অনুষ্ঠানের বই, এটা সেটি নিয়ে তো তখন তারা ঝামেলা করলেন, তাহলে তার নোট অফ ডিসেন্ট সেটার উল্লেখ। এটা সরকারের, এই দেখেন এখানে সরকারের ঐকমত্য কমিশনের কাগজ, হ্যাঁ, এটা সরকার থেকে যেদিন সাইন করছে এটা দেওয়া হয়েছে। তারপরে সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে তাতে নোট অফ ডিসেন্টের কথা নেই, এটা সরকারের ব্যাপার, লিগ্যাল ব্যাপার। লিগ্যাল ইস্যু নিয়ে আমার কোনো আলাপ, এটা লিগ্যাল ইস্যু না পলিটিক্যাল ইস্যু, এটা এখানে ওরা ঝামেলাটা তৈরি করবে। এই ইডিওসেন্ট্রিক আলট্রা ফ্যাসিস্ট সংঘবাদী রাজনৈতিক দলগুলো এখানে ঝামেলাটা তৈরি করবে। এই জন্য আমরা আগেই কাউন্টার দিচ্ছি, আগেই সতর্ক করে দিচ্ছি বাংলাদেশের জনগণকে, এইটা একটা পলিটিক্যাল কর্মসূচি, ইটস নট লিগ্যাল কর্মসূচি। লিগ্যাল ডকুমেন্টে আপনি কি লিখছেন না লিখছেন, রাষ্ট্র নির্বাহী আদেশে কি লিখছেন না লিখছেন, ইট ডাজন্ট মিন এনিথিং। পার্লামেন্টারি ডেমোক্রেসি ফাংশন করবে, এটা একটা পলিটিক্যাল ইস্যু, সংস্কার একটা পলিটিক্যাল ইস্যু, ইটস নট লিগ্যাল ইস্যু। লিগ্যাল ডকুমেন্টে, লিগ্যাল ডিক্লারেশনে, লিগ্যাল প্রজ্ঞাপনে আপনি কি উল্লেখ করছেন এতে কিচ্ছু আসে যায় না। সামনে পিআর পদ্ধতি নিয়ে ঝামেলা হবে, সেই ঝামেলার ক্ষেত্রে সাথে বিরোধী পক্ষের ঝামেলা, এই ঝামেলা করার জন্যই তারা জুলাই সনদে একরকম উল্লেখ করেছে, প্রজ্ঞাপনে আরেক রকম উল্লেখ করেছে। এটা সরকারের ব্যর্থতা, সরকারের ফল্ট। সেই ফল্টের দায় কেন বিএনপি নিবে? বিএনপি নিবে না। এবং আপনি এই জুলাই সনদ যেভাবে আছে এবং বিএনপির ইস্তেহার যেভাবে আছে এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন দেখাইতে পারলে কথা বলা ছাইরা দিব। সে ওইভাবেই ইস্তেহার দিয়েছে, তাহলে সে এইভাবে বাস্তবায়ন করবে, দ্যাটস ইট। ফলে আরেকটা হলো জুলাই সনদ, এখানে যে তাহলে প্রজ্ঞাপনের কোনো তাৎপর্য আপনি দেখছেন? ডেফিনেট, কারণ প্রজ্ঞাপন তো আপনি লিগ্যাল মিন করছেন, বা সংস্কার তো একটা পলিটিক্যাল কর্মসূচি, এটা বারবার এটা গুলাই ফেলতেছে এত বড় বড় আইনজীবী, হ্যাঁ, তারা বারবার এটা গুলাই ফেলতেছে। লিগ্যালি এটার তো কোনো বেসিসই নেই। পলিটিক্যাল সমস্যার সমাধান হইতে হবে পলিটিক্যালি, ইটস নট লিগ্যাল ইস্যু। আপনি যদি লিগ্যালি সমাধান করতে জানি এটা ডেঞ্জারাস হবে ব্যাপারটা। কারণ হলো জনগণ আপনাকে ম্যান্ডেট দিয়েছে, আপনার জুলাইয়ের ব্যাপার পজিশন জেনে, পার্টিগুলো যদি একজন ডানে আরেকজন বামে থাকে তাহলে কিভাবে পলিটিক্যালি সেটা সমাধান হবে? ডানে বামে থাকাটাই তো আপনার স্বাভাবিক। সেখানে জনগণকে বুঝতে হবে কোন দলটা ডেমোক্রেটিক ওয়েতে চাচ্ছে আর কোন দলটা ছলে বলে নিজেদের অবস্থান ধার। এই যে পিআরের দাবিটা, এই দাবিটা কি? ছলে বলে ক্ষমতার ভাগ নেওয়ার কৌশল, যেটা জাতীয় সরকারের মধ্য দিয়ে চায়নি। ধরেন তারা কি চাইছিল সর্বশেষ? 15টা আসন, 3টা মন্ত্রণালয়। সেই জন্যই তো বিএনপি সাদাবাজ, তারেক রহমান এত খারাপ। আসলে সেই বিষয় আলাপে আজকের আলোচনায় যেতে চাই না। আজকের আপনার বক্তব্য খুব পরিষ্কার, আপনি যেটি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে পিআর নিয়েই সামনে এক ধরনের রাজনৈতিক ঝামেলা করার চেষ্টা করতে পারে। কিন্তু আমার এই বক্তব্য যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন, বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো এইটা খণ্ডন করে তারপরে আপনাদের ঝামেলায় আসতে হবে। কারণ হলো পিআর ইস্যুটা মানে আপনার সংস্কারের ইস্যুটা হলো পলিটিক্যাল, এবং এটাকে পলিটিক্যালি সলভ করতে হবে। আর হলো আপনি যে প্রজ্ঞাপনের কথা বলছেন সেখানে পিআরের উল্লেখ নাই, হ্যাঁ, এবং উচ্চকক্ষে পিআর পদ্ধতি হবে কি হবে না সেটা উল্লেখ নাই। এটা লিগ্যাল ডকুমেন্ট। লিগ্যাল ডকুমেন্ট দিয়ে আপনি পলিটিক্যাল সমস্যার সমাধান করতে পারবেন না। ফলে এই দাবি করে লাভ নেই। এখন পিআর পদ্ধতি বিএনপি আর নিম্নকক্ষের আলোকে পিআর করাটা বিএনপির জন্য, যেটাকে বলে মানে ফার্স্ট পাস দ্য পোস্ট, এই আলোকে করাটাই হলো পার্লামেন্টারি ডেমোক্রেসির আদব। কারণ জনগণ তাকে ম্যান্ডেট দিয়েছে আপনার এই নিম্নকক্ষের সদস্যদেরকে, উচ্চ কক্ষের জন্য জনগণ কোনো ম্যান্ডেট দেয় নাই। ফলে ম্যান্ডেটবিহীন এমপি আপনি কেন তৈরি করবেন? উচ্চ কক্ষের জন্য তো ম্যান্ডেট দেয় নাই। এখন বলবেন যে তাহলে জামাত জোট যে এত ভোট পেয়েছে, হ্যাঁ ভোট পেয়েছে, কিন্তু সেই ভোটে তো তারা বিজয়ী হয় নাই। বিজয়ী না হইলে সেটাকে ম্যান্ডেট বলে না। কিন্তু বিজয়ী না হওয়ার পরে সেটাকে ম্যান্ডেট ধরে নিয়ে পাওয়ার শেয়ারিং করার যে কৌশলটা, এটা হলো ঘুরায় ফিরে জাতীয় সরকার চাওয়ার কৌশলটা। তাহলে আপনার রাজনীতি বিকশিত হবে না। তো আপনি এর পরের বার আপনি বিএনপি 200 সিট পাইছে, আপনি পুরা 299 সিট নিয়ে ক্ষমতায় আসেন। মুফতি আমির হামজা কিন্তু আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের প্রশংসা করে ওয়াজ শুরু করতেন। হ্যাঁ, ডিআইজি হাবিবুর রহমানের চেয়ে ভালো লোক নাকি উনি জীবন, ভালো পুলিশ অফিসার উনি দেখে নাই। একাধিক ওয়াজে আমি এটা শুনছি ওনার পাবেন, যাকে এখন আপনার এই যে হত্যাকাণ্ডের, জুলাই হত্যাকাণ্ডের জন্য যার বিচার এখন চলতেছে, তার চেয়ে ভালো মানুষ, তার চেয়ে সহি পুলিশ অফিসার উনি জীবনেও দেখেন নাই। হ্যাঁ, এবং আপনার ওয়াজ মাহফিলগুলোতে আওয়ামী লীগের আমলে উনি কৌশলে, হ্যাঁ, আওয়ামী লীগের প্রশংসা করার মধ্যে দিয়ে আসর করতে। এবং এখানে যেই আলাপটা আসলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে আওয়ামী লীগের ভোটারদের সাথে তাদের যে গোপন আতাত, হ্যাঁ, এবং সীমান্ত তো ওই পারে কুষ্টিয়া থেকে বর্ডার খুব কাছে আপনি জানেন, তো যোগাযোগ এক ধরনের ছিল। যোগাযোগের মধ্য দিয়ে কিন্তু সেখানে, হ্যাঁ, বিএনপির অন্তঃকুন্দল একটা ইস্যু, তারপরে হলো আওয়ামী লীগের ভোটারদের সাথে তাদের ঐক্যমধ্য দিয়ে তারা একটা, হ্যাঁ, এই যে আপনার এই যে কুকৌশল, নীতিহীন কৌশল, যেটা যে জন্য তারা সবসময় আওয়ামী লীগের নিষিদ্ধ চাচ্ছে একদিক দিয়ে, এদিক দিয়ে আবার আওয়ামী লীগের ভোট নেতাকর্মী তাদের প্রোটেক্ট করে
তাদের ভোটের উপর ভর করে কিভাবে নির্বাচন, ফলে এখানে বিএনপিকে কিন্তু বিএনপির এই যে আপনার ধরেন যে বিজয়টা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু অনেক কষ্টের বিজয়, অনেক আনন্দের বিজয় না। এখানে আওয়ামী লীগ, জামাত, জোট, দেশি বিদেশি শক্তি, হ্যাঁ, এবং একটা গ্লোবাল রাইট উইংয়ের উত্থান আমরা দেখতে পাচ্ছি গ্লোবালি, হ্যাঁ, এবং আপনি গ্লোবাল মিডিয়াতে বিজেপিপন্থী সাংবাদিকদের বিভিন্ন লেখা, আপনি আল জাজিরাতে 6 তারিখে কৃষ্ণনন্দী কলাম লিখছে, 9 তারিখে জামাতে আমিরের প্রোফাইল স্টোরি ছাপা হয়েছে, হ্যাঁ। সো মানে এটা নানামুখী একটা প্রচেষ্টা ছিল, আমরা দেখতে পেয়েছি। ফলে সব কিছুকে বানচাল করে একটা ভঙ্গুর, অনেক অসম্পূর্ণতা, অনেক সীমাবদ্ধ সত্ত্বেও একটা ডেমোক্রেটিক মধ্যপন্থা শক্তিকে এই মুহূর্তে বিজয়ী করা, এটা অসাধ্য সাধন করেছে বাংলাদেশের জনগণ। এটা সত্যি অভিনন্দনযোগ্য। এবং যে সমস্ত আসনগুলোতে যে মুফতি আমির হামজা এবং আর যারা, যেগুলো বিএনপির শিওর মানে বিজয়, এখানে বিএনপি খুবই পরীক্ষিত এবং বিএনপির ভোট ব্যাংকের ব্যাপারে যাদের কোনো সন্দেহ নাই, এইসব জায়গায় যে জামাত বিজয় পেয়েছে, যে সেই বিজয়ে বেসিক্যালি জামাতের রাজনীতির প্রতি যে মানুষ আস্থা রেখে জামাতকে বিজয়ী করেছে সেটা মনে হচ্ছে না এই কথা শুনে অন্তত, বরং জামাতের কৌশলটা অনেক বেশি কাজ করেছে বা অনেক বেশি তাদেরকে সুবিধা দিয়েছে, তারা যেমনি হোক বিজয় পেয়েছে আর কি কৌশলের কারণে। তার মানে এইটাই যদি জামাত ধরে নেয়, কারণে জামাতের যে রাজনীতি সেইটার ব্যাপারে জনগণ পজিটিভ হয়ে গেছে এই বিপুল ভোটের কারণে, সেটা মনে হয় ঠিক হবে না, সেটা মনে হয় বলা যাবে না। একইভাবে বিএনপিও, এটা তার জোটগত বিজয়, শুধু এককভাবে বিএনপির প্রতি মানুষের এই রায়, এটা মনে করা বিএনপির জন্য ঠিক হবে না। ফলে আমরা যেন ওভার এস্টিমেট না করি এই ফলাফলকে দুই দল থেকে। রনি, এই বিষয়ে যদি একটু আপনার সাথে আর একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে শুধু কিন্তু কুষ্টিয়া না, রংপুরেও কিন্তু আমরা একই ধরনের চিত্র দেখেছি, সাতক্ষীরার দিকেও আমরা দেখেছি যে সেখানে জামাত মানে অনেক নিরঙ্কুশ ধরনের সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এই সাফল্য, এই যে জামায়াতের বিভিন্ন এক একটা জোনে দেখতে পাচ্ছি যে তারা অনেক বেশি, গোপালগঞ্জে জামাত খুব ভালো করেছে। গোপালগঞ্জ আওয়ামী লীগের ভোট ব্যাংক বা ভোট মানে আওয়ামী লীগের একটা মানে কি বলবো, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা কি প্রতিটির আলাদা আলাদা কৌশল, নাকি আপনার মনে হয় যে? দেখেন, আমি এটা শোতে আলোচনা করছিলাম, কিন্তু হাসিনার একটা সিদ্ধান্ত ছিল যে জামাতকে ক্ষমতায় আনো, জামাতকে তোমার সমর্থন, কিন্তু সব আওয়ামী লীগ এটা করেনি। যেটা এখানে এই যে কুষ্টিয়া মিরপুর উপজেলা, এখানে আমি বহুবার গেছি, আমি খুবই পরিচিত জনপদ আমার এটা, যেহেতু আমি সাংবাদিক। তো এখানে ধরেন আপনার আওয়ামী লীগের ভোট ভাগ হয়েছে, সব ভোট জামাত পাইছে তা না, বিএনপিও পাইছে। কিন্তু বিএনপি কোন অংশটা পাইছে? বিএনপির যে আরবান শিক্ষিত অংশটা পেয়েছে, কিন্তু গ্রামে গঞ্জে আপনি যদি দেখেন, আপনি যেগুলো উল্লেখ করলেন কুষ্টিয়ার চিত্র, এবং আপনি যে সময় চুয়াডাঙ্গা, মেহেরপুর সহ আপনি আরও যে এলাকাগুলো উল্লেখ করছেন, সে এবং বর্ডার এরিয়াগুলোর চিত্র যদি আপনি দেখেন, সেক্ষেত্রে কিন্তু আওয়ামীপন্থী ভোট বা আওয়ামী লীগ সমর্থক যারা, তারা কিন্তু জামাতকে রিলাই করেছে। এটার একটা 6 মাস আগে ধরেন একটা মিটিংয়ের খবর আমরা মিডিয়াতে দেখেছিলাম যে তাদের একটা এরকম পরিকল্পনা ছিল, যদি এখানে কোনোভাবে জামাতকে ক্ষমতায় আনা যায়, তাহলে ভারত যেটা চাচ্ছিল যে এখানে একটা রাইট উইং শক্তি, হ্যাঁ, জঙ্গিবাদী শক্তি ক্ষমতায় আসছে, এটাকে আরও এস্টাবলিশ করা গ্লোবালি, এবং একটা কাউন্টার। আর বিএনপি তো জামাতকে মোকাবেলা করতে পারবেই না, যেহেতু বিএনপি একটা স্টুপিড পার্টি তারা মনে করে। তো ফলে তখন বিএনপি অটো বাধ্য হবে আমাদের সাথে রাজনৈতিক ঐক্য করতে, এবং আমরা মিলে তখন একটা আন্দোলনের মধ্যে খুব দ্রুত রাজনীতিতে প্রাসঙ্গিক হতে পারবো, এরকম একটা প্ল্যানের কথা আমরা শুনেছিলাম। সেই প্ল্যানের আলোকে হয়তো অনেকে মনে করছে হ্যাঁ এটাই একটা। আর দ্বিতীয়, এটা এক নম্বর ফ্যাক্টর, মানে একমাত্র ফ্যাক্টর না, দ্বিতীয় ফ্যাক্টর আরেকটা হইতে পারে যে আওয়ামী লীগের লোককে প্রোটেক্ট করার ক্ষেত্রে জামাত অনেক বেশি দরদি ছিল, অনেক বেশি অ্যাক্টিভ ছিল, হ্যাঁ। কারণ হলো তারা তো আওয়ামী লীগের ভিতরেই ছিল, ভিতরে থাকার কারণে তাদের মধ্যে একটা সম্পর্ক কিন্তু অটুট হয়ে গেছিল। ফলে 5 তারিখের পরে আপনি ধরেন এই যে প্রশাসন সংস্কার নিয়ে তো কথা বলা হয়, প্রশাসনে সংস্কারের ব্যাপারে ছাত্ররা আগ্রহী ছিল, বিএনপি আগ্রহী ছিল, সবাই আগ্রহী ছিল, তারপর হইল না কেন? হইল কারণ গুপ্তভাবে তারা যে ছিল 5 তারিখের পরে আওয়ামী লীগের লোকজন মনে করছিল যে যেহেতু এতদিন আমরা তোমাদের আশ্রয় দিয়েছি জেনে বুঝে, তো এখন আমরা অসহায়, আমাদের আশ্রয় দাও। ফলে এটা তারাই প্রোটেক্ট করেছে, প্রোটেক্ট করার মধ্যে দিয়ে তারা ক্ষমতা, এই সরকারের মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হয়ে উঠছিল, মানে ক্ষমতার ভর কেন্দ্র এক করতে তারাই নিয়ন্ত্রণ করতো, এরকম একটা ব্যাপার। পোস্টাল ব্যালট নিয়ে আপত্তি হয়, এটা মানে আপনার ধরেন অগ্রাহ্য করা হয়। তাদের কোনো সমালোচনা সরকারের কাছে গেলে বা কোনো একটা আপত্তি যদি বিএনপি তুলছে, সেটা কোনো কিছুই মানা হচ্ছে না। ফলে তারা সংখ্যায় এত ছোট হওয়ার পরে ভোট তাদের ধরেন, হ্যাঁ, মানে নির্বাচনের আগে যেটা বলা হচ্ছিল যে 5%, 10% বা 15%, কিন্তু তারা ক্ষমতার এত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হয়ে উঠছিল কিভাবে? গুপ্ত অবস্থায় থেকে, হ্যাঁ। তাদের এটা ক্যাডারভিত্তিক রাজনীতি, এটা নাকি তাদের কৌশল। সো এই যে কৌশলী রাজনীতি, এটার কারণে তারা অলরেডি আওয়ামী লীগের সাথে অ্যাটাচ ছিল, যে কারণে আওয়ামী লীগের সাথে তাদের আস্থার সমগ্রা বিএনপির চেয়ে অনেক বেশি ছিল, হ্যাঁ। যেটার একটা ফল, যেটা একটা ফলাফল এইবারে ভোটে পড়েছে। কৌশলী রাজনীতির কথা বলছিলেন জামাতের, আমি একটু আপনার কাছে বিরতি থেকে ফিরে এসে আপনার সঙ্গে যে বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে যে এই যে কৌশলী রাজনীতির কারণে এইবারের ইলেকশনে যে জামাতের ভালো অবস্থান,
এরপরে আসলে জামাতকে কিভাবে দেখেন? এই উত্থান কি শুধুমাত্র এই ইলেকশনেই মনে করেন, নাকি খুব আস্তে আস্তে গুরুত্বপূর্ণ তারা প্রশ্ন। দুর্বল হয়ে যাবেন, নাকি এরপরে থেকে জামাতের আরো উত্থান ঘটবে? আমার প্রযোজক বলছেন যে এখন বিরতি না নিতে, তাহলে আসলে এই বিষয় নিয়ে যদি একটু কথা বলতে চাই। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা এরপরে বাংলাদেশের, আপনি জামাতকে কিভাবে দেখেন? এইটাই বাংলাদেশের রাজনীতির অন্য দিক থেকে প্রায় ডিসাইডিং ফ্যাক্টর হয়ে উঠবে। বিএনপি একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি, বিএনপির মধ্যে অনেক গ্যাপ, অনেক স্পেস, অনেক দুর্বলতা আছে। ফলে আগামী দিনে সরকার চালাইতে যে বিএনপি কতখানি ভালো সরকার চালাবে এই শঙ্কা রয়ে গেছে, এই শঙ্কা আছে। কিন্তু বিএনপি ফ্যাসিস্ট হবে না আর যাই হোক, কারণ এটা তার রাজনীতি অ্যালাউ করে না। জনগণ তার বিরুদ্ধে রুখা দাঁড়াইলে তাকে ব্যাকফুটে যাইতে হবে। ফলে জনগণের এবং ফ্যাসিবাদ কায়েম করতে হইলে অলওয়েজ জনগণের বিরুদ্ধে গিয়ে কায়েম করতে হয়। ফলে এটা কন্ট্রাডিক্টরি বিএনপির রাজনীতির জন্য। এটা একদম পরিষ্কার থাকতে হবে আমাদের। বিএনপির অন্য ফেলিওর থাকতে পারে, মানে গভর্নেন্সের ফেলিওর থাকতে পারে, কিন্তু তার ফ্যাসিস্ট হওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা, একদম গ্যারান্টি দিচ্ছি আমি। হ্যাঁ, এর মানে আমি রাজনীতি যতখানি বুঝি, মানে আমার রাজনীতি আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি গ্যারান্টি দিচ্ছি, এমন না যে আমি সব জানি। তো আপনি যেটা বললেন, দেখেন 5 তারিখের পরে সবচেয়ে বেশি সংকটে বিপদে পড়ছে যে রাজনীতিটা, সেটা হলো ওয়ান ডাইমেনশনাল পার্টি, ওয়ান ডাইমেনশনাল আপনার ব্যক্তি মতাদর্শ, সেইটা ক্যাডার ভিত্তিক রাজনীতি, মতাদর্শপন্থী রাজনীতি, ইডিওসেন্ট্রিক পলিটিক্স বলে যেটাকে ইংরেজিতে, সেইটা সবচেয়ে বেশি সংকটে পড়ছে। এবং জামাত এই ধরনের রাজনীতি করে, এটা ক্যাডার ভিত্তিক রাজনীতি করে। ফলে ডেভেলপমেন্ট শুড বি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট। ধরেন জামাতকে মানুষ কেন ট্রাস্ট করে না, অনেক কারণ আছে, তার পজিশন সকাল বিকাল চেঞ্জ হয়। এটার বাইরে একটা কারণ আছে, ধরেন একটা সাধারণ ছেলে, ও কিন্তু এটা মনে করে ও যদি শিবির না করে ও বিসিএস চাকরি পাবে না জামাত ক্ষমতায় আসলে, কারণ শিবির না করলে সে অন্যকে মেধাবী মনে করে না। এইটা হলো তাদের ইডিওলজিক্যাল ডক্ট্রিন, চিন্তার প্যাটার্নের কারণে মনে করে। 5 তারিখের পরে যার রাজনীতিটা সবচেয়ে বেশি সংকটে পড়েছে, চ্যালেঞ্জের মধ্যে পড়েছে, সে হলো জামাত ইসলামী। কিন্তু সে নিজে সবচেয়ে বেশি জুলাইয়ের কথা, সবচেয়ে বেশি তারুণ্যের কথা, সবচেয়ে বেশি নারীর কথা, সবচেয়ে বেশি গণতন্ত্রের কথা বলছে। এইটাই হলো আইরনিটা, এটাই হলো তার ট্র্যাজেডিটা। বলার পরেও তার এই রেজাল্ট তাকে ডেফিনেটলি, তারা আমার চেয়ে অনেক জ্ঞানী লোক, তারা যেহেতু মেধাবী, আমি অত মেধাবী না, ফলে তারা নিজেরা এটা বুঝতে পারবে আপনার ভালোভাবে, যে তারা যে রেটরিক, যে বয়ান, রাজনীতি বাদ দিয়ে যে পলিটিক্সের মধ্যে গেল, মানে নীতিহীন কৌশল তাকে যে আজকে এই পরিণতির দিকে নিয়ে গেল, তারা তো মানে তারা জনগণকে যে ফলস হাইপ দেখাইছিল, তারা সরকার গঠন করছে, তাদের এমন বিজয় হবে, হ্যাঁ, তারপরে যে এই যে আপনার রেজাল্ট, হ্যাঁ, ভোটের টার্ন আউট কত হোক সেটা একটা ব্যাপার, কিন্তু গুরুত্বপূর্ণ হলো তো এই ফলাফলটা তো তাদের জন্য শকিং, তাদের দিক থেকে, তাই না? মানে বিএনপির যেটা বললাম যে বিজয়ের যে 3টা ইন্ডিকেটর, যে সাধারণ বিজয়, আরেকটা হলো সন্তোষজনক বিজয়, আরেকটা হলো ভূমিধস বিজয়। বিএনপি ভূমিধস বিজয়ে অবস্থান করছে। আপনার কি মনে হয় যে জামাত এই ফলাফল নিয়ে খুশি না? নিজেদের ফলাফল, কোনো কারণ নাই খুশি হওয়ার। তারা কি ভেবেছিল তাহলে তাদের ফলাফল? তারা ক্ষমতায় আসতে চায় সবচেয়ে বেশি। বিএনপিকে বিরোধী দলের জন্য প্রস্তুত থাকতে বলছে তারা একাধিকবার। তারা সকাল বিকাল ক্যাবিনেট গঠন করছে সোশ্যাল মিডিয়াতে। আপনি আছেন কোন দেশে? না, সেটি তো আপনারা বলছেন যে তারা হাইপ তৈরি করেছে, সেটা আমরা বলছি, কিন্তু তারা কি হাইপ মনে করে? তারা ওইটাই তো, মানে ফ্যানাটিসিজম। তারা এটা সত্যি সত্যি তাহলে বিশ্বাস হাইপ করেছে? কেন তৈরি করবে? ধরেন আপনি যে যা না তা আমাকে বলবেন, তারপরে আধা ঘন্টা পরে দেখা যাবে যে এটা মিথ্যা। এই আত্মঘাতী কাজ আপনি কেন করবেন? যদি আপনি এটা মিথ্যা মনে করেন, আপনি তো মিথ্যা মনে করছেন না, আপনি মনে করেন এই মিথ্যাটাই সত্য। দ্যাট ইজ দ্য রিয়েল ডেঞ্জার ইন পলিটিক্স। পলিটিক্সে এইটা আপনার বারবার বলি। ফলে যে জায়গা থেকে আসছিলাম, যে জামাতের রাজনীতির এখানে গণঅভ্যুত্থানের কথা তারা বলছে, হাসিনাও কিন্তু ৭১-এর চেতনার কথা বলছে, সেম জিনিস, একই সিমিলারিটি এখানে আপনি দেখতে পাবেন। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা হইল কোনো মতাদর্শ ভিত্তিক রাজনীতি না, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা হইল মূল্যবোধ ভিত্তিক রাজনীতি। আপনার চিন্তা, আপনার মতাদর্শ, ধর্ম, বিশ্বাস, এগুলো নিয়ে আপনি প্রাইভেট লাইফে থাকবেন, এগুলো নিয়ে পলিটিক্স করবেন না। কিন্তু তারা তো পলিটিক্সই করে, অনুভূতির রাজনীতি করে। ইন দ্য নেম অফ ইসলাম তারা মুসলিম সেন্টিমেন্টের পলিটিক্স করে, যেটা হাসিনা ৭১ সেন্টিমেন্টের পলিটিক্স করতো, ৭১ বিরোধী অবস্থানে থেকে, ৭১-এর নামে। একই জিনিস, এটা কাঠামোগতভাবে একই জিনিস। এটাকে এই জন্য আমি নাম দিচ্ছি আওয়ামী বিরোধী আওয়ামী রাজনীতি। এই জন্য বিএনপির কপালে খারাপই আছে তো। ফলে এখানে একটা প্রপার ডেমোক্রেটিক বিরোধী দল না থাকলে আপনার পলিটিক্যাল কালচার উন্নতি হবে না। তো আপনি তো ভিলিফাই করবেন। আপনি তারেক রহমানের চরিত্র হনন করলে তো তারেক রহমান যেটা ভুলটা করে, ধরেন আপনি যখন আমার নামে কুচ্ছা রটান, পরে আমি যখন একটা রিয়েলি অপরাধ করছি, তারপর ওই খবরও যখন বাইরে আসবে, আমি কি বলবো? এই যে অপপ্রচার আমার বিরুদ্ধে, কারণ আপনি আমার বিরুদ্ধে অপপ্রচারিত করেন। ফলে তখন কি হবে? আমার সংশোধনটা হবে না। বিএনপির ক্ষেত্রে এটাই হয়েছে। তো বিএনপির দোষ ত্রুটি নাই, এটা তো আমরা একবারও বলিনি, আছে তো। কিন্তু আপনি তার বিরুদ্ধে যখন ইন্ডাস্ট্রিয়াল লেভেলের ক্যাম্পেনিংয়ে নামেন, চরিত্র হনন রাজনীতির নামেন, ফলে তার কনস্ট্রাকটিভ ক্রিটিক করে আমরা তার যে উন্নয়ন ঘটাইতে চাই, তার যে পলিটিক্সের রূপান্তর ঘটাইতে চাই, এটা ক্ষতিগ্রস্ত হয়। তখন তার রিয়েল অপরাধের দিকে দৃষ্টি আকর্ষণ করলে বলে যে না, এটা তো ওদের প্রোপাগান্ডা, ওরা তো আমাকে সবসময় প্রোপাগান্ডার মধ্যে রাখে। তো ফলে এটা তো পুরা রাজনৈতিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। ফলে এরকম একটা দল যখন বিরোধী দলে থাকে, তখন ডেফিনেটলি আপনার আতঙ্কিত হওয়া উচিত। আপনার গলা শুকাই যাবে, সবসময় আমার মধ্যে পানির বোতল নিয়ে ঘুরতে হবে। হ্যাঁ, ডেঞ্জারাস ব্যাপার। ফলে
আর এটা তো গেলো বিএনপির দিক থেকে একটা অবস্থা। আর জামাতের দিক থেকে তারা যেটা মনে করছিল যে তরুণরা তাদের পছন্দ করে, গণঅভ্যুত্থানে তারা একমাত্র এজেন্ট, হ্যাঁ কথায় কথায় জুলাইয়ের কথা দেখেন, তারা আজকেও অনেকবার জুলাইয়ের কথা বলছে তারা, হ্যাঁ জুলাইয়ের দায় তো তারা কেউ নেয় নাই, তারা গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। এই যে আপনার ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র সংস্কার না হওয়ার প্রধান দায়িত্ব তাদের নিতে হবে। এগুলো আগামী দিনে বের হবে না, আমরা জানি না, এই দায়িত্ব তাদের নিতে হবে, মুখে মুখে কথা বললেই হবে নাকি? তো ফলে এই সরকারের আমলে, এই শাসন আমলটার একটা মূল্যায়ন হবে না? হ্যাঁ, নির্বাচনে দেওয়ার মধ্যে দিয়ে এই সরকার সমস্ত ব্যর্থতার পরেও একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক স্পর্শ করেছে, যেটা ঐতিহাসিক ডেফিনেটলি, কিন্তু তারপরেও বাকি জিনিসগুলোর জন্য জনগণকে আফারা দিতে হয় নাই। জনগণের জীবনমান উন্নতি হয়েছে, গণঅভ্যুত্থানের পরে সাধারণ মানুষের কপালে কি আসছে, ভাগ্যে কি পরিবর্তন আসছে, এটা আমরা দেখবো না? ফলে বিএনপির উপর তো ডবল লোড। এই যে আসছে ক্ষমতা, মানে দায়িত্বে আসার সাথে সাথে একটা রমজান তাকে ট্যাকেল দিতে হবে, পে স্কেল একটা তার ঘাড়ের উপর ঝুলাই দিচ্ছেন। তারপরে ধরেন আপনারা তার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলো কি, একের পর এক আসছে, চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করবো। তার আগে এই পয়েন্টটা শেষ করে নিই, এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। ফলে আগামী দিনে জামাতকে যেটা করতে হবে, তার রিয়েলি তার রাজনীতিটা একটা ডেমোক্রেটিক প্রিন্সিপালের উপর আনতে হবে, অথবা ইসলামী রাজনীতি করলে আগে যেরকম তো ওই জায়গায় ফেরত যেতে হবে। কিন্তু সে পপুলিজম বেসড, হাইপ বেসড রাজনীতি করতে পারবে না, ওই জায়গা থেকে তাকে সরে আসতে হবে, নাহলে জনগণ তাকে আস্থায় নেবে না। অলরেডি সে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা সে যত দ্রুত রিয়েলাইজ করবে তত তার রাজনীতির জন্য মঙ্গল, 1 নাম্বার। 2 নাম্বার হইল যে বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের আলোকে দল যার যার রাষ্ট্রসভার এইরকম একটা জায়গায় রাজনীতি করার জন্য যেই ধরনের পলিটিক্যাল ইনস্টিটিউট দরকার, গণতন্ত্রের কথা মুখে বললে তো হবে না। গণতন্ত্র কে কায়েম করবে? গণতন্ত্র কায়েম করবে ধরেন একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। তো আপনার দলটা কি গণতান্ত্রিক? আপনি যদি গণতান্ত্রিক দল না হন, তাহলে জুলাই সনদ, পিআর এগুলো নিয়ে আপনার আগ্রহের দরকার নেই। তো আপনার রাজনৈতিক কনস্টিটিউশন, কর্মসূচি বা আপনার পলিটিক্যাল ম্যানিফেস্টো যেটা, সেখানে যদি থাকে সৎলোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, সৎলোক কোট আন কোট, মানে আপনার ডেফিনেশনে যে আপনার চিন্তার অনুসারী সেই সৎলোক, এর বাইরের কেউ সৎলোক না। অন্য মতের, অন্য চিন্তার, অন্য ধর্মের বা আপনার সেম ধর্মের অন্য আকিদার সে আপনার ডেফিনেশনে সৎলোক না হয়তো। ফলে এটা তো ডেঞ্জারাস। তাহলে জুলাই সনদ কেন করা হয়েছে, এর অনেক সমালোচনা আমরা করা হয়েছে এটা রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য। তো আপনার রাজনীতি গণতান্ত্রিক না, আপনি জুলাই দিয়ে করবেন কি? আপনার মনে হচ্ছে যে মতাদর্শ ভিত্তিক যে রাজনীতি, সেখান থেকে বাংলাদেশকে বের হইতে হবে। এটা আওয়ামী লীগের সময় আমরা এই সমালোচনা করেছি, সেটা থেকে তাদের বেরিয়ে আসতে হবে। সেটা বাংলাদেশকে বের হইতে হবে। 1 মিনিট সময় আছে রনি, যদি একটু বলেন যে চ্যালেঞ্জগুলো এই সরকার, আগামী সরকার যেটা আসছে তার প্রধানতম চ্যালেঞ্জগুলোর মধ্যে আমি এটা অলরেডি একটা সর্ট আউট করছি, দ্রুত পয়রা ফেলি। 1 নাম্বার চ্যালেঞ্জ হলো রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ। রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জের মধ্যে নির্বাচনী গ্রহণযোগ্যতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা। এই যে নির্বাচনটা হইলো, এই যে বিশাল বিজয়ের কথা আমরা বলছি, এইটার গ্রহণযোগ্যতা, মানে জনগণ যে তাকে ম্যান্ডেটটা দিল, জনগণের সাথে এটার গ্রহণযোগ্যতা, আস্থার সম্পর্কটা স্থাপন করা দ্রুত। জুলাই সনদের আলোকে যেটা সে অঙ্গীকার করছে, এই যে আপনার ইস্তেহারের মধ্যে আলোকে এই সংস্কারগুলো লিড দেওয়া, এইভাবে মানে এটা ধৈরা আগানো, একদম প্ল্যান ধৈরা স্বচ্ছতার সহিত আগানো। তারপরে তাকে করতে হবে কি, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, পুলিশ বাহিনী, দুর্নীতি দমন কমিশন, এগুলোকে অ্যাক্টিভেট করতে হবে দ্রুত, মানে জনবান্ধব করতে হবে। সংবিধান সংস্কার এবং ক্ষমতার ভারসাম্য রক্ষা, এইটা দ্রুত ভিত্তিতে করে সরকারের সাথে জনগণের যে সম্পর্ক, যেটা এখনো নাই, সেটা কায়েম করে ফেলতে হবে। আপনার কি মনে হয় যে এগুলো করার জন্য কি বিএনপি প্রস্তুত আছে? বিএনপি হ্যাঁ, বিএনপি প্রস্তুত থাকলে ইস্তেহার এগুলো লিখলো কোথা থেকে, একদিন গবেষণা করলো কোথা থেকে, প্রস্তুত আছে, কিন্তু কোন লেভেলে পারবে না পারবে এটা দেখতে হবে, আগাম বলা যাবে না। অর্থনীতি, রাজস্ব, অর্থনৈতিক খাতের এবং মূল্যস্ফীতি, ব্যাংকিং খাতের অস্থিরতা, এগুলো দূর করতে হবে। পররাষ্ট্রনীতি ও রাজস্ব আদায়, ভ্যাট ব্যবস্থাপনা সংস্কার লাগবে। সামাজিক সুরক্ষা, বৈষম্য, মানব সম্পদ উন্নয়ন, ভর্তুকি, বেকারত্ব, কর্মসংস্থান সৃষ্টি, এগুলো প্রধান চ্যালেঞ্জ। রোহিঙ্গা সমস্যা সমাধান, তারপরে কূটনৈতিক সম্পর্ক, এখানে আপনার গুরুত্বপূর্ণ হইলো আপনার বার্মা অ্যাক্ট, বার্মা পলিসি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং এখানে এই যে ইস্যুগুলো আছে, এগুলো সব মিলে ভারতের সাথে সম্পর্ক, এগুলো মিলে সরকারকে প্রচন্ড রকম চ্যালেঞ্জিং টাইমের মধ্যে দিয়ে শুরুর থেকে যাইতে হবে। জি রনি, অসংখ্য ধন্যবাদ, অনেক চ্যালেঞ্জের কথা আপনি বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদেরকে এতক্ষণ সময় দিয়েছেন। আমরা একটা বিরতিতে যাচ্ছি, আর তার আগে আপনাকে বিদায় দিয়ে দিতে চাই। দর্শক, রেইনবো পেইন্টস প্রেজেন্টস নির্বাচনে বাংলাদেশ দেখছেন। আমরা কথা বলছিলাম রেজাউল করিম রনির সঙ্গে। একটা বিরতিতে যাচ্ছি, কিছু